আসসালামু আলাইকুম। কোনো একটি আইন কি শুধুমাত্র সাংবিধানিক সংবিধিবদ্ধ আইন হয়ে কাভারেজের ভিতরে আবদ্ধ থাকাই শ্রেয়, নাকি সময় উপযোগী সময়ের প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করে সেটিকে মাঠে প্রণয়ন করা, মাঠে প্রয়োগ করা জরুরি? কোনটি প্রয়োজন বেশি? যারা তারেক রহমানের রাজনীতি করেন তাদের তো বলছি, তার বাইরে যারা সমালোচনায় লিপ্ত, যে সংস্কার হলো না, 5ই আগস্টের যে মানুষের আকাঙ্ক্ষা ছিল সেটি পূরণ হইল না, তো সবই যদি পূরণ হতো এবং পূরণ হওয়ার পরে যদি সাংবিধানিক লতে সেই সংবিধানের কাভারেজের ভিতরে, মোলাটের ভিতরে আবদ্ধ থাকতো, সেটাই জরুরি, নাকি সময় উপযোগী করে চলনসই আপনার যে নির্বাহী আদেশ আছে, প্রজ্ঞাপন আছে, তার মাধ্যমে ধীরে 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 হোমিও চিকিৎসার মতো সমাজকে উন্নততর একটি জীবন উপহার দেওয়ার পথ বেছে নিয়ে আসছিল? আমি কি বলছি হয়তো বোঝেননি, আমি বুঝিয়ে বলি। তারেক রহমান খুব অল্প সময়ে 2-3 দিনের ভিতরে যুগান্তকারী 2টি পদক্ষেপ জনগণের সামনে প্রেজেন্ট করেছেন। একটি হলো রাষ্ট্রীয় প্রধানের যে ফেস্টুন ব্যানারে ছবি প্রয়োগ করে, রাষ্ট্রীয় প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো জায়গায় কিছু হলেই তাদের ছবি বান্ধে হাতে হাতে মাথায়, দেয়ালে, গাছের ডালে, গেটের সামনে একেবারে বেঁধে রেখে এমন একটা পরিবেশ, মানে কি বলবো, মাজারের মতো করে ওই নেতা পূজা, নেতা ভক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই যে তেল মারা, তুষামতকারী রাজনীতি থেকে দল বা জনগণকে বের করে নিয়ে আসার যে অত্যন্ত শক্তিশালী তিনি একটি পদক্ষেপ গ্রহণ করেছেন, এটি কেন তারেক রহমান করলেন? তিনি তো জানতেন যে আমাকে যদি এভাবে ব্যবহার না করে জনগণ আমাকে কিভাবে চিনবে, আমি কতটুকু ক্ষমতাশালী জনগণ কিভাবে জানবে, আমি যে বড় নেতা সেটা দলের কাছে কিভাবে প্রতীয়মান হবে। এই জায়গা থেকে তিনি সরে এসেছেন। তিনি প্রমাণ করে দেবেন, বা প্রজ্ঞাপনে যেটা আমি দেখলাম 3টি শর্ত তিনি লিখে দিয়েছেন, একজন মহিলা উপসচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপন। আমি তার প্রথম প্রথম জিনিসটাই সঠিকভাবে মূল্যায়ন করার বা মূল্যায়িত হোক সেই চেষ্টাটাই করি, বা সেটা আশা করি। তিনি তার ছবি দিয়ে তার মৃত মা বাবার ছবিকে ব্যবহার করে কোনো দুর্নীতিবাজ, খুনি, অপরাধী, সন্ত্রাসী, অর্থ পাচারকারী, অর্থ লুণ্ঠনকারী, সুবিধাভোগী, অর্থ আত্মসাৎকারী, নিজেকে রাজনীতির বাইরে নিয়ে একক প্রতিষ্ঠিত হয়ে দলকে যারা একেবারে কুক্ষিগত করে ফেলে, সেই সব বড় বড় রাষ্ট্রীয় রাজনৈতিক সন্ত্রাসীদের হাত থেকে, রাহু থেকে বাঁচিয়ে পুরা কর্মকাণ্ডের ভিতরে মানুষকে কিভাবে সংঘবদ্ধ করা যায়, নিয়োজিত করা যায়, সেদিকে দৃষ্টিক্ষেপণের চেষ্টা করেছেন। তিনি ধীরে ধীরে সংসদ সদস্যদেরকে যেমন তার রিসিপশন থেকে তাড়িয়ে দিয়েছেন, আপনাদের সংসদ আছে সেখানে চলে যান। এর আগে ঢাকাতেও যারা দাঁড়িয়েছিলেন যে আপনারা এখানে কি করেন, আপনাদের কি কোনো কাজ নাই। এই কথাগুলো ছোট না, এক একটা পারমাণবিক অস্ত্রের চেয়েও ভারী, অন্যদিকে ভয়াবহ, অন্যদিকে সাধারণ মানুষকে বড় ধরনের একটি মেসেজ দেওয়া, যদি সেই মেসেজটি সংসদ সদস্যরা বোঝে। অর্থাৎ কাজে নেমে পড়ো, দেশের কাজে, যার যার এলাকায় মানুষের কাছে ছুটে যাও, মানুষের সাথে মেশো, তাদের সাথে কথা বলো, তাদের ভাগ্য উন্নয়নের কোন কোন জায়গায় কোন কাজ বাকি আছে, কোনটি করলে জনগণ এবং দেশের কাজে উপকৃত হবে, সেখানে ছুটে যাও, সেইখানে কাজ করো। আমার পিছনে দৌড়ে না, আমার ছবির পিছনে দৌড়ে না, আমাকে পূজনীয় বা তুষামত করে আর এগোনো যাবে না। কারণ তিনি তার মায়ের সময় যে হাওয়া ভবন অপবাদ দিয়ে তাকে যে বিপদের মুখে ঠেলে দিয়েছিল এই তোষামতকারীরা, তাকে যে জীবনের ঝুঁকির ভিতরে ফেলে দিয়েছিল এই তৈলবাজ ব্যবসায়ী, উদ্দেশ্য প্রণোদিত
রাজনৈতিক নেতারা, সেটা তিনি তার বোধে নিয়েছেন। সেটা তিনি এখন স্মরণ করছেন যে কোন পথ রাজনীতির জন্য সংকীর্ণতার দিকে টেনে নিয়ে যাবে, কোনটা রাজনীতির জন্য উন্মুক্ত পথকে দিগন্তকারী যুগান্তকারী সময় ক্ষেপণের জন্য উপযুক্ত পদক্ষেপ। এই জায়গাটা যারা বোঝে এবং প্রকৃত পক্ষেই রাজনীতির আদর্শগত দিক ধারণ করতে চায়, তারা সেটা বুঝবে যে এইটার ভিতরে কত বড় মেসেজ আছে, যে সে তোষামোদী পছন্দ করছেন না, তাকে ব্যবহার করা পছন্দ করছেন না, তাকে ব্যবহার করে, তার ছবি ব্যবহার করে, তার যে কোনো মুহূর্তের একটি সেলফি ব্যবহার করে বড় ধরনের উদ্দেশ্য সফলকাম হবে সেটা তিনি করতে দেবেন না। তার বড় দৃষ্টান্ত হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। হয়তো তিনি ইতিমধ্যে তার বন্ধুত্বের শিকল ছিঁড়ে ফেলেছেন, বন্ধুত্বের যে বাহুবন্ধন সেটাকে তিনি ছিন্ন করে দিয়েছেন। যদি মীর শাহ আলম বোঝেন, তার রেলপথের গতিপথ যে বদলাতে চাইছিলেন সেটা থেকে তিনি তাকে বের করে দিয়েছেন। তার ছেলেদের নামে ইউনিয়ন পরিষদের নাম করতে চেয়েছিলেন, সেটা থেকে তিনি অনীহা প্রকাশ করেছেন। মীর সাহেবকে হয়তো আর কখনো, আমি জানি না, তারেক রহমানের পাশে আবিষ্ট অবস্থায় জনগণ দেখতে পাবে। তিনি সরে এসেছেন। যারা গাড়ির পিছনে দৌড়াচ্ছিল, সেই নাম বলছি না, তারা কিন্তু সেই গাড়ির পিছনে এখন আর দৌড়াচ্ছে না। তারা তাদের মতো করে তারেক রহমান রাজনীতিতে নয়, শারীরিকভাবে একটু গ্যাপ তৈরি করেছেন। রাজনীতিতে তারা থাক, তাদের অবদান রাখুক। তাকে ভালোবাসতে হলে রাজনীতির আদর্শগত কর্মকাণ্ডের ভিতর দিয়ে ভালোবাসতে হবে, পাশে এসে নয়, কাছে দাঁড়িয়ে নয়, আগে পিছিয়ে দৌড়ে নয়, সেলফি তুলে নয়। সেটা তিনি বোঝাতে চেয়েছেন স্পষ্টভাবে, যদি কেউ সেটা বুঝে থাকে। আর যুগান্তকারী আরেকটি পদক্ষেপ নিয়েছেন, যে পোস্ট অফিস একেবারে নিঝুম মেরে গিয়েছিল, যারা ঘুমের আবর্তে ডুবে গিয়েছিল, শুধু মাস শেষে বেতন তুলত, তাদের রাজকীয় চাকরির পোশাক আশাক বেশভূষা এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল, পুরো ডাক বিভাগ যেন প্রশ্নপুত্র, একেবারে সরকার এতিম, কোনো এতিম বলছে, নিঃসন্তান তাদের কেউ নেই। ডাক বিভাগ যেন সরকারের একেবারে খুব প্রিয় প্রশ্নপুত্রে পরিণত হয়েছিল। ডাক বিভাগকে সচল করতে তিনি একটি প্রজ্ঞাপন, নির্বাহী আদেশ জারি করেছেন। সেটা হলো মাত্র 10 টাকার বিনিময়, মাত্র 10 টাকা খরচের বিনিময় এবং 48 ঘন্টার ভিতরে ডাকে পাঠানো যে কোনো ডাক সরঞ্জামই হোক না কেন, সেটা চিঠিপত্র হোক, সেটা কোনো প্যাকেজ হোক, যে কোনো ধরনের দ্রব্য, ডাক বিভাগ সচলভাবে রাষ্ট্রকে আবার কর্মকাণ্ডের ভিতরে যান্ত্রিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে হবে, এগিয়ে আসতে হবে। ডাক বিভাগের দায়িত্ব কি আপনারা জানেন? রাষ্ট্রের সবচেয়ে দুর্দিন বিপদের সময় এই ডাক বিভাগ রাষ্ট্রের সবচেয়ে কঠিন দায়িত্ব পালন করবে। অর্থাৎ যদি আমাদের দেশে কখনো যুদ্ধ সংগঠিত হয়, যুদ্ধকালীন সময় সৈনিকরা যখন যুদ্ধে চলে যাবে, দেশের জনগণ যখন যুদ্ধের ময়দানে লিপ্ত থাকবে, যুদ্ধে, তখন এই যুদ্ধরত সমস্ত খাদ্য, তেল, অস্ত্র, গোলাবারুদ, আহত রুগী বহন থেকে শুরু করে রাষ্ট্রের যে গোপনীয় চিঠিপত্র আদান প্রদান, সমস্ত দায়িত্ব পালন করবে। নেতাদেরকে স্থানান্তরিত করা, সেনাপ্রধানদেরকে স্থানান্তরিত করা, কমান্ড পোস্টের যত সরঞ্জাম, সমস্ত দায়িত্ব কিন্তু এই ডাক বিভাগের উপর। আপনারা কি জানেন? সেটা জানতে হবে। এই ডাক বিভাগ যুদ্ধকালীন সময় রাষ্ট্রের যান্ত্রিক প্রাণ। ডাক বিভাগ যদি বিলুপ্ত হয়ে যায় আর নিশ্চিম হয়ে যায় বা অলসতায় নিমজ্জিত হয়, ভবিষ্যৎ একটি রাষ্ট্রের যুদ্ধকালীন মুহূর্তে দেশটি ততটা অচল অবস্থার ভিতরে যাবে। ডাক বিভাগ যত সচল থাকবে, যতটা শক্তিশালী থাকবে, রাষ্ট্রের যান্ত্রিক
একটি রাষ্ট্রকে কয়েকটি ধাপে তার কার্য সম্পাদন করতে হয়। যদিও এখন ইমেল এসে গেছে, কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, স্যাটেলাইট পদ্ধতি বন্ধ হয়ে যাবে, আপনার ইলেকট্রিক মিডিয়া এসব থাকবে না, বোম্বিং হয়ে যাবে, প্রচার বন্ধ হয়ে যাবে। এসব তো যুদ্ধকালীন অবস্থায় একেবারে প্রথম আক্রমণে এগুলো ধ্বংস হয়ে যায়, জ্যামিংয়ে পড়ে যায়। আমাদের যে যোগাযোগ, যে বর্তমান যে যোগাযোগ মাধ্যম, ওয়ান টুর ব্যাপার জ্যামিং করে দিতে, আর একটা জ্যামিং করে দিলে সমস্ত, আমি মোবাইলে কথা বলছি, এটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে, চার্জ দিলাম, ভিডিও হবে, কিন্তু এটা প্রসারিত হবে না। জ্যামিং খুব ভয়াবহ যান্ত্রিককে বন্ধ করে দেওয়ার একটি অস্ত্র। কিন্তু তখন সড়ক পথে, রেলপথে আমাদের ডাক বিভাগ তাদের যান্ত্রিক বাহন চালু রাখবেন, এবং জেনেভা কনভেনশন আইনে এই ডাক বিভাগের কোনো গাড়িতে, ডাক বিভাগ বহনকারী অর্থাৎ লাল, ডাক বিভাগের গাড়িগুলো দেখবেন লাল, এই রেড ক্রিসেন্টের আন্ডারে চলে যাবে। রেড ক্রিসেন্ট এদেরকে ব্যবহার করবে জেনেভা কনভেনশনাল আইনের আওতায় রেখে। এর উপরে কোনো বম্বিং হবে না, পথে কোনো আক্রমণ হইতে বিধিনিষেধ আছে এদের উপরে। এদেরকে সংরক্ষণ করবে এবং এদের পথকে অ্যাম্বুলেন্সের মতো, এদের পথকে নিরাপদে যাত্রার জন্য, যে দেশে যুদ্ধের পরিস্থিতির বিতরক যদি আমার কারো কোনো দেশের যুদ্ধের সাথে লিপ্ত হয় এবং সেই সৈন্যরা যদি আমাদের দেশে ঢুকে পড়ে, আমার দেশের এই ডাক বিভাগের কোনো গাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারবে না। অর্থাৎ তার সেই নিয়ম কানুনের ভিতরে থেকেই আমার সাথে যুদ্ধ করতে হবে, এটিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু তারেক রহমান সেই জায়গাটাতে হাত দিয়েছেন। আমি জানি না কোন অদৃশ্য শক্তি তার এই ঘুমন্ত জায়গাকে, তার এই নিষ্প্রভ স্থানগুলিকে খুঁজে খুঁজে সামনে এনে দিচ্ছে, যেটাকে আবার যান্ত্রিকতার জীবন দান করছে। এই যে শক্তিশালী পদক্ষেপগুলা, বিএনপি কি এই জিনিসগুলো বোঝে? বুঝদার বিএনপির কি কোনো নেতা আছে, নাকি শুধু দালালি করতে শিখেছে? বিগত দিনেও দালালি করে আসছে, এখনও সেই তোষামদি চামচামি দালালি রাজনীতির ভিতরে বুঁদ হয়ে, মদ খেয়ে বুঁদ হয়ে পড়ে থাকে না, ওর ভিতরেই আবদ্ধ আছে। কিন্তু বিএনপি তারেক রহমানের রাজনীতিতে যে বিজ্ঞান ঢুকেছে, বিজ্ঞান, তিনি চীন থেকে এসে প্রথম কোথায় গেলেন? বাংলাদেশের যে একটি গবেষণা কেন্দ্র আছে, মহাকাশ গবেষণা কেন্দ্র, এটা শুধু তথাকথিত কয়েক হাজার কোটি টাকা দিয়ে তৈরি করে প্রতি মাসে কোটি কোটি টাকা খরচেরই একটি ক্ষেত্র তৈরি করে রেখেছিল। কিন্তু কেন এটা তৈরি হলো, এর উদ্দেশ্য কী, বা এইখানে বসে গবেষণা ক্ষেত্র বা গবেষণা করতে যা যা লাগে, এই বিগত সরকারগুলো কেউ কি সেখানে পা দিয়ে রেখেছে? শুধু নিয়োগকৃত কিছু কর্মকর্তা অলস জীবনযাপন করছিলেন। তিনি চীন থেকে ফিরে এসেই সেখানে গিয়েছেন। অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক, দর্শন ভিত্তিক, গবেষণা ভিত্তিক একটি রাষ্ট্রের দিকে তারেক রহমান যে দৃঢ় পদক্ষেপ ক্ষেপণ করেছেন, এই দিকে কি বিএনপি আদতেও কিছু বুঝতে পারছে? তার আশেপাশে থাকা তার নেতাকর্মীরা রাষ্ট্রকে কোন ধাজে, কোন পথে, কোন মাপে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান কাজ করে যাচ্ছেন? বর্তমান বিএনপির সাথে থাকতে পারবো কিনা জানি না, কিন্তু তারেক রহমানের রাজনীতির সাথে আমি আদর্শগত এবং এতটা ব্যক্তিভাবে, ব্যাপকভাবে অভ্যন্তরে ঢুকে পড়েছি যে তার চিন্তাভাবনার বাইরে আসার ক্ষমতা আমার নেই। এবং আমি আশা করি তাকে যেন বোঝার চেষ্টা করে। রাজনীতির যে লেহন পদ্ধতি, তোষামোদি চামচামি এবং তাকে অবলম্বন করে রাজনীতির অঙ্গনে যে দুর্বৃত্তায়ন ঢুকে পড়েছে, তাদেরকে আস্তে আস্তে স্মুথলি সরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এখানে দুইটি পথ। একটি পথ হলো রাজনীতি বা রাজনীতিবিদও না, এরা নেতা, কতিপয় নেতা, যারা যে কোনোভাবেই হোক নেতায় পরিণত হয়ে পড়েছেন। এই নেতাদের দরকার শক্তিশালী, অস্ত্রধারী
বাহুবলী যুবক সমন্বয়ক শক্তির নেতাদের দরকার। আর যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, অস্ত্রধারী ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, যারা আধিপত্য বিস্তার করে চাঁদাবাজকে আরও ব্যাপকভাবে সমাজের বিস্তার ঘটাতে চায়, এদের দরকার হলো একটি রাজনৈতিক ছায়া, রাজনৈতিক পরিচয়। এই তথাকথিত নেতারা এদের হাতকে শক্তিশালী করতে, সমাজকে ভয়ভীতি দেখাতে, সাধারণ মানুষকে বিব্রত অবস্থার ভিতরে ফেলে তার সর্বস্ব লুট করে নিতে তারা ওই ধরনের নেতারা লোক খোঁজে। তাহলে দুইজনের উদ্দেশ্য মিলে গেল। নেতাদের উদ্দেশ্য ওই অস্ত্রধারী সন্ত্রাসী যারা চাঁদা কালেকশন করতে পারে, সাহসী নির্ভীক সন্ত্রাসী, তাদের দরকার। আর এদের দরকার হলো একটি রাজনৈতিক নেতার প্রশ্রয়। এই দুইজনের উদ্দেশ্য একসাথে যখন মিলে যায়, তখন ওই নেতা এবং ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা একটি সমন্বয়ক, সামগ্রিকভাবে একটি অবস্থান তৈরি করে নেয় রাজনীতিতে। তারা দলের পদ পদবি পায়, পরিচয় পায় ওই পদ্ধতিতেই নেতা, এবং ওই পদ্ধতিগতভাবেই তারা নির্বাচনমুখী এবং মানুষকে আচমকা যে কোনোভাবে হোমজিক্যালি তাদের দিকে কৌশলে দৃষ্টি আকর্ষণ করে বা ক্ষমতার কেন্দ্রকে তাদের হাত থেকে ছিনিয়ে নেবার যত অপকৌশল থাকে সেটা তারা ব্যবহার করে। এই যে এই ধরনের পরিস্থিতির ভিতরে যে সার্বিকভাবে রাষ্ট্রের চূড়ান্ত শক্তিশালী একটি রাজনৈতিক সংগঠন যখন সরকার গঠন করে ফেলে, তখন পুরা দলটাই কিন্তু বড় একটি মাঠ দখল করে রাখে এই ধরনের সন্ত্রাসী চাঁদাবাজিরা। সম্প্রতি যেটা পটুয়াখালীতে যে যুব দলের দ্বারা আক্রান্ত হয়েছেন অগ্রণী হাউজিং লিমিটেডের একজন বৃদ্ধ, যার অন্ডকোষ চেপে ধরে চেকে এবং স্ট্যাম্পে সই করে নেওয়া হয়েছে। এরা কিভাবে দলের ভিতরে ঢুকলো? দল এদেরকে কোন প্রয়োজনে পদবি দিয়ে দলের আশ্রিত কর্মী হিসাবে ব্যবহার করলো বা করছে? সময় ক্ষেপণ হবে কিছুটা, 6 মাস, 1 বছর, বা তারেক রহমানের এই টাইমের ভিতরেই হয়তো দল অনেকটা ক্লিন ইমেজে ফিরে আসবে। আমি যতটুকু জানি, সর্বশেষ 3 জন মন্ত্রী, 3 জন উপমন্ত্রী এবং প্রায় 20-25 জন সংসদ সদস্য তারেক রহমানের অবজারভেশনে আছেন, যাদেরকে নিয়ে কথা হচ্ছে বা যে কোনো সুযোগের সন্ধান হচ্ছে তাদের বিরুদ্ধে হয়তো দলীয়ভাবে পদক্ষেপ নিতে পারেন তারেক রহমান। কিন্তু আরও আছে, তারেক রহমানের দৃষ্টিতে যেতে হয়তো সময় লাগবে, সময় লাগছে, কিন্তু যে কোনো এক সময় হোক না কেন, চোরের 10 দিন গৃহস্থর 1 দিন, ধরা তাদের পড়তেই হবে। এবং তারেক রহমান যে নিরিখে বাংলাদেশকে বিনির্মাণের পথে হাঁটছেন, এইসব মধ্যম সারির স্বার্থবাদী, স্বার্থন্বেষী নেতাদের বাইরে রেখে সরাসরি জনগণ টু তারেক রহমানের একটি নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে আমার সম্ভবত মনে হচ্ছে 1 থেকে 1.5 বছরের ভিতরেই। যে নেটওয়ার্ক, যে কর্ম শৃঙ্খল তৈরি হবে, এর মাধ্যমে অনেক নেতা মাঝখান থেকে ঝরে পড়ে যাবেন। অর্থাৎ তারেক রহমান এমনভাবে জনসম্পৃক্ততার ভিতরে জড়িয়ে যাবেন যে সরাসরি তারা তারেক রহমান টু সরাসরি একজন ভোটার, খুব দ্রুত সেই সেতুবন্ধন তৈরির পথ উন্মুক্ত হয়ে আসছে। এই ঝরে যাওয়া ঝোড়ো ধানের তৈরি নেতারা বেশি দিন সম্ভবত রাজনীতির মাঠে টিকে থাকতে পারবেন না। সেই পথ খুব অল্প সময়ের ভিতরে আমি জানি আপনারা দেখবেন। অতএব সুযোগ সন্ধানী স্বার্থন্বেষী নেতাদের সতর্ক হইতে হবে। হয় জন বলবো না, মানে দলের প্রিয়, দলের কর্মী, দলের ভোটার, আদর্শের প্রতি যাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, সেই জায়গাটার আবদ্ধ থেকে যে নেতারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবেন তারা জনগণের হয়ে থাকবেন। বাকিরা, একটু আগে যে ভিডিও করলাম, সেই হুলমুট বাহিনী কর্তৃক নির্বাচিত নেতারা হয়তো অল্প সময়ের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সাইড হয়ে যাবেন অত্যন্ত সম্মানের সাথে।
কি বলতে চাচ্ছি আশা করি বুঝবার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।